আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে সব কিছু ভারতের নিয়ন্ত্রণে অধীনে চলে যাবে, আপনারা মিলিয়ে নিয়েন। কিন্তু ঘাটত্রামি করার জন্য ভালো জিনিসগুলো হারানোর পরে, একথা আমি কেন বললাম আপনারা জানেন। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে সরকারের পতন হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যায়। তারপরে মাঠে ময়দানে যে স্লোগানগুলো হয়েছিল, সেই স্লোগানের অন্যতম স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গুলামি, আজাদি আজাদি। অর্থাৎ তারা সকলেই ভারতকে দোষারোপ করেছিল এবং হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ভারতের গোলাম বানিয়ে রেখেছিল, এরকম কথাবার্তা বলেছিল। এবং 5ই আগস্টের পরে যিনি ক্ষমতায় মসনদে বসেন, উনি ঘোষণা দিয়ে ফেলেন যে আমাদের বাংলাদেশ নিয়ে মাতামাতি করলে চিকেন নেক নেওয়া অস্থির করে তোলা হবে। তারপরে বিভিন্ন সংস্থা, অনুষ্ঠান, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছুতে প্রকাশ্যে বাংলাদেশের সাথে ভারতের একটা বৈরিতা সৃষ্টির পায়তারা চলে। এবং বাংলাদেশের সাথে বাংলাদেশ তাদের সাথে বন্ধুত্ব করে যাদের সাথে ভারতের প্রকাশ্যে শত্রুতা বিরাজমান, সেই পাকিস্তানের সাথে। দেখা যায় বাংলাদেশের যারা শাসক গোষ্ঠী আছে বা ক্ষমতা চর্চা করছে, রাজনীতি করছে, আগেকার সময় ভারতের শিল্পী নিয়ে আসা হতো, এখন সেখানে পাকিস্তানের শিল্পী আসছে। আগে ভারতের বক্তা আসতো, এখন পাকিস্তানের বক্তা আসে। আমরা এগুলো দেখেছি, আপনারাও দেখতেছেন। আগে বাংলাদেশে ওয়াজ করতে যারা আসতো, এখন পাকিস্তান থেকে আসে। আগে ভারতের বক্তারা বক্তব্য রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দিত, বাংলাদেশে ঘুরতে আসতো, এখন পাকিস্তান থেকে আসে। আগে ভারতের যারা আসতো সেনাবাহিনীর সদস্যরা আসতো, এখন পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে আস্তানা গেড়েছে। ISI সহ বিভিন্ন কথা বলা হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ঘাঁটি নির্মাণ, সেগুলো তত্ত্বাবধান, বাংলাদেশকে সহায়তা করা, যুদ্ধ জাহাজ, ব্যবসা বাণিজ্য করার জন্য আবার 2টো জাহাজে করে মালমূলও নিয়ে এসেছিল। কিছুদিন আগেও আপনারা জানেন যে খাদ্য কবুতরের খাদ্য নিয়ে আসার নাম করে সেখানে পপি বীজ মাদক ঢুকিয়ে দিয়েছিল। সবগুলোই আপনারা জানেন। এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙার পরে তাদের একজন প্রতিক্রিয়া জানিয়েছিল যে বিশ্বাসঘাতকের আস্তানা ধ্বংস। এই যে পাকিস্তান ভঙ্গে বা যে ভাগ হয়ে গিয়েছিল, তার জন্য তাকে বিশ্বাসঘাতক, বেঈমান বলা হয়। এই সব কথাবার্তা হয়েছে। এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে বড় বড় তারা ভারতের সাথে যেসব চুক্তি আছে সেসব বাতিল করে দেবে বলছিল। অবশ্য বাতিল কোনোটাই করতে পারে নাই। পরবর্তীতে ব্যবসা বাণিজ্য কাটফাট করে দেবে বলল, কিন্তু দিন শেষে যে দেখা গেল ভারতের সাথেই সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হচ্ছে। যে বছর 5ই আগস্ট 2024-এ যে গণ অভ্যুত্থানের পরে ভারতকে ইলিশ দেবে না বলে নাচানাচি করেছিল, পরবর্তীতে সাদিয়া ইলিশ পাঠালো। তার পরবর্তীতে সরকার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নরেন্দ্র মোদীর সাক্ষাতের জন্য উতালা হয়ে গিয়েছিল। সেটাও এক পর্যায়ে যে সে আশাটাও কিছু পূরণ হলো, কিন্তু কার্যত কোনো কিছুই হয়নি। পরবর্তীতে ভারত বিভিন্ন ট্রান্সশিপমেন্ট, রেলওয়ে যে বিভিন্ন চুক্তি ছিল বা পরিকল্পনা ছিল এই সরকারের সাথে, বিগত সরকারের সাথে, সেগুলো তারা ডিডাক্ট অর্থাৎ কাট করে ফেলেছে তাদের সুবিধার্থে। এরপরে আপনারা জানেন সীমান্তে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে এবং পাকিস্তানের সাথে বেশি মাখামাখি করার কারণে ভারত বিভিন্ন সময়ে তাদের সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর অঞ্চলে
নিরাপত্তা জোরদার করেছেন এবং নিরাপত্তা জোরদার করার এবং সব কিছু মিলে একটা বাংলাদেশের সাথে তাদের মানে সুসম্পর্ক না থাকার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। মাঝে ভারত থেকে বা চাল আমদানি বা ভারত রপ্তানি করা বন্ধ করে দিলে বাংলাদেশের চাউলের মূল্য ব্যাপক বেড়ে গিয়েছিল। পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের মূল্য বেড়ে গিয়েছিল এবং বিভিন্ন ইস্যুতে দেখা গিয়েছে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করার ফলে অন্য রুটে চলতে যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে, একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। এখন বর্তমান সময়ে এসে প্রথম দিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিকে আমরা জামাত, বিএনপি, আমজনতা পার্টি, ইনকিলাব মঞ্চ সকল রাজনৈতিক দলকে আমরা ভারত বিরোধী বক্তব্য, ভারতকে এ করবে তা করবে, ছিঁড়ে নেবে ও ছিঁড়ে নেবে, এইসব বক্তব্য শুনেছিলাম। কিন্তু সম্প্রতি ভারতকে নিয়ে কোনো আওয়াজ নেই এবং সবাই যেন একটা নমনীয় পর্যায়ে চলে এসেছে। এবং আপনারা জানেন আমজনতা পার্টির তারেক একদা ও ভারত বয়কটের গেঞ্জি টেঞ্জি বানিয়েও পরে আপনার স্লোগান দিয়ে ঘুরে বেড়াইতো। একটা গরু নিয়ে, পিনাকির কথায় একটা গরু নিয়ে সীমান্তে যে ফেলানিকে যেখানে হত্যা করেছিল সেখানে মোদিজি গরু বলে তাকে জবাই করে খিচুড়ি ভোজও করেছিল। বিভিন্ন পত্রিকার সামনে বিভিন্ন জায়গায় এই কর্মকাণ্ডগুলো হতো। সম্প্রতি সেই সকল জায়গা থেকে সকলে ফিরে আসতে বাধ্য হয়েছে। এবং জানেন আপনি এই বছরের মধ্যে বাংলাদেশ এর কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ কেউ ভারতে গমন করেনি, সরকারি পক্ষ থেকে বা রাজনৈতিক দল থেকে যায় নাই। কিন্তু সম্প্রতি ডক্টর খলিলুর রহমান তিনি ভারতে গিয়েছেন, বৈঠক করেছেন। তারপরেও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। মানে একের পর এক বিভিন্ন ভারতীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বা ভারত বিরোধিতার পরিমাণ অনেকাংশ কমে গিয়েছে। কারণ ভারত বাংলাদেশকে চতুর্দিক থেকে এবং এমনভাবে ঘিরে ফেলেছে যে তেড়ামি করলেই ভারত কিছু একটা মানে করে ফেলবে। এবং আপনারা জানেন শিলিগুড়ি করিডোরের অঞ্চলে একটা বৈঠক হয়েছে সর্বস্তরের কর্মকর্তাদেরকে নিয়ে শক্ত, এবং তারা মানে বড় বড় কোনো কিছু করার আগে ওয়ার্নিং দিচ্ছে এবং তারা চাচ্ছে না যে বাংলাদেশের স্বাধীনতায় ভূমিকা রাখা, স্বাধীন বাংলাদেশের সৃষ্টিতে তাদের ভূমিকা ছিল, সেই স্বাধীন ভূখণ্ডটা তাদের বিরুদ্ধে যে তাদের তোপের মধ্যে পড়ুক, এই জন্য ওয়ার্নিং বারবার হয়তো বা দিচ্ছে। এবং সন্ত্রাসবাদের আপনারা জানেন অজিত দোভালের সাথে সাক্ষাতের পরে ডক্টর খলিলুর রহমান সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা এই ধরনের কথা বলেছে। কারণ সন্ত্রাসবাদের বিষয়টি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে। ভারতের লালকেল্লা আক্রমণের পরে এই বিষয়টি সামনে আসছে এবং ভারত অ্যাকশান নিলে বা ভারত কোনো ঝামেলা করলে বাংলাদেশের পক্ষে সেটা টিকে থাকা দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার। এটা অনেকেই হয়তো বা উপলব্ধি করতে পারছে এবং ভারতের সাথে তেড়ামি করে যে টিকা থাকা যাবে না এটাও ডক্টর ইউনূস বর্তমান সময়ে এসে বুঝতে পেরেছে। এই জন্য প্রথম দিকে চিকেন নেক নিয়ে কথা বললেও বর্তমান সময়ে এসে আর মানে ভারত বিরোধী কোনো আওয়াজ দিচ্ছে না এবং অধিকাংশ লোকই আওয়াজ দিচ্ছে না। তার মানে ভারত মানে তার দাবার গুটি ঠিকঠাকভাবে চালছে যাতে করে বাংলাদেশ ধরাশয়ী হতে বাধ্য। এবার আন্তর্জাতিক মহল থেকেও বিভিন্ন প্রেশার আসছে। দেখতে থাকুন। আমার মনে হচ্ছে যে ভারত বাংলাদেশকে যা ইচ্ছা তাই করার আর সুযোগ দেবে বলে মনে হয় না। আর বাংলাদেশের যারা রাজনীতি করে সরকারে আছে তারাও বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। শুভবুদ্ধির উদয় হোক আল্লাহর। কারণ প্রতিবেশীদের সাথে শত্রুতা করে বিশ্বের কোনো দেশ শান্তিতে নেই, ভালো নেই। যেমন পাকিস্তান দেখেন শান্তিতে নেই, ভালো নেই। এরকম প্রতিবেশীর সাথে শত্রুতা করে টিকে থাকা, আরও ভারতের মতো এরকম একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এত জনসংখ্যা, এত উন্নত
এদের সাথে মানে শত্রুতা করে আমাদের মতো চুনোপুটি টিকে থাকা মানে দুঃসহ কঠিন এবং জটিল ব্যাপার। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো ততই আমাদের মঙ্গল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।